দীর্ঘ 1 মাস ধরে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে প্রচার করলেন আজকে শেষ হলো, কি বলবেন? কেমন সাড়া পেলেন এবং কতটা আশাবাদী? নমস্কার আপনাদেরকে। আপনারা প্রচারে প্রথম দিন থেকে মিডিয়া হিসাবে প্রায় দিনই আপনারা কভার করেছেন, আপনারা নিজেরা দেখতে পেয়েছেন। জনজোয়ার, যেখানে গেছি জনজোয়ার, বিশেষ করে মহিলাদের যে উপস্থিতি, প্রচণ্ড দাবদাহ চলছে, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে মহিলারা শিশুদেরকে কোলে নিয়ে, এবং যে সময়টা প্রচার শুরু হচ্ছে সকাল 9টা থেকে বেলা 2টো, আর ধরুন 1 ঘন্টা 3 থেকে 3.5 ঘন্টা, 3টে থেকে 3.5, 1 ঘন্টা রেস্টের পর আবার 4টে থেকে সন্ধ্যে 6টা, সমস্তটাই কিন্তু মহিলাদের রান্না বান্না, ঘর গৃহস্থলী কাজের সময়। সেই সময় তারা আসছেন, ফুল ছুটছেন, মিষ্টি মুখ করাচ্ছেন, মালা দিচ্ছেন, এবং একটা কথাই বলছেন যে আমরা দিদির সঙ্গে আছি। তো এতে করে এটা স্পষ্ট দুটো জিনিস। একটা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কাজ করে চলেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। দেখুন, কি গ্রাম বাংলা বলুন, কি মফস্বল বলুন, সাধারণ মধ্যবিত্ত ঘরে মহিলাদের কাছে 100 টাকার নোট থাকতো না সবসময়। আপনারা তো গ্রামের ছেলে, 500 টাকা মানে ছিল স্বপ্ন। বাবা 500 টাকা, ওগুলো হাতে করে দেখতো 100 টাকার নোট। তখন 500 টাকার নোট বেরোয়নি। 100 টাকার নোট 500 যদি কেউ দিত, রাখতো, বাবারে অনেক টাকা। সেই জায়গায় আজকে 1500 টাকা, এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সার্টিফিকেট থাকে তাদেরকে 1700 টাকা। এই একটা বিরাট ব্যাপার। পুরো গ্রাম বাংলাতে মহিলাদের মধ্যে ভীষণ আলোড়ন এবং দিদির প্রতি সমর্থন। ফলে আমি এইটুকু বলতে পারি যে মহিলাদের যে সমর্থন দিদির প্রতি, সেটা কিন্তু এবারে দারুণভাবে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক বছরই থাকে, কিন্তু এবছরের আলোড়নটা কিন্তু আমাদেরকে আরও উৎসাহিত করছে, এবং জয়ের মার্জিন যে আরও বাড়তে চলেছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। তৃণমূলের যে ভোট ব্যাংক, মানে লক্ষ্মী ভান্ডার, কিন্তু বিজেপিটা বলছে তারা অন্নপূর্ণা ভান্ডার দেবে এবং সেখানে 3000 টাকা করে দেবে, এমনকি বিজেপি ফর্ম ফর্ম বিতরণ করতে লেগেছে। দেখুন, আমি একটা কথা বলি। একটা হচ্ছে বর্তমানে পাচ্ছে, আরেকটা যে পাবে, দেবে, হবে। এই ফিউচার টেন্স, মানে ভবিষ্যতে হবে, ভবিষ্যতে পাবো, ভবিষ্যতের ব্যাপারটা আমরা বিশ্বাস করে না বিজেপির কাছে। দিদি যা বলেন বিশ্বাস করেন, কারণ দিদি আমাদের এক কথা, মাননীয় মুখ্যমন্ত্রী এক কথা। উনি 2021 সালের নির্বাচন আগে বলেছিলেন যে আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন, আমাকে দোয়া করেন, এবং যদি আপনারা সমর্থন করে মুখ্যমন্ত্রী করেন, তাহলে আমি লক্ষ্মীর ভান্ডার চালু করব। উনি কিন্তু তৃতীয়বারের জন্য 21 সালে মুখ্যমন্ত্রী হয়েই উনি কিন্তু সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার চালু করে দিয়েছিলেন। তাহলে কী হলো? 500 টাকায় শুরু, 5 বছরের মধ্যে 1500 টাকা হয়ে গেল। 700 টাকায় শুরু, 5 বছরের মধ্যে 1700 টাকা হয়ে গেল। আমাদের দিদি যা বলেন তাই করেন। আর বিজেপির অন্নপূর্ণা ভান্ডার এতদিন মনে থাকে না কেন ভাই? বিজেপি সরকার তো কেন্দ্রে এসছে 2014 সালে, আজকে 2014 থেকে 2026, 12 বছর হয়ে গেল। তাই এই 12 বছর পর এই পশ্চিমবাংলায় নির্বাচন আর একদিন পর, আগামীকাল 22 তারিখ, 23 তারিখ ভোট, আর তার পরেরটা 29 তারিখ। এর মধ্যে মনে পড়লো আর একটা প্রশ্ন হচ্ছে যে রাতের অন্ধকারে গোপনে কেন ফর্ম বিলি হচ্ছে? এটা তো সরকারিভাবে আসবে। ডিএম সাহেব হয়ে, বিডিও সাহেব, যেভাবে আমাদের যুবসাথী ফর্ম ফিল আপ হয়, যেভাবে আমাদের লক্ষ্মী ভাণ্ডার হয়, কন্যাশ্রী হয়, যুবশ্রী হয়, যেভাবে আমার স্বাস্থ্যসাথী কার্ড হয়, মেয়েদের বিয়ের সময় রূপশ্রী হয়, সব তো সরকারিভাবে হবে। ব্যক্তিগতভাবে কোনো বিজেপি কর্মী বা কোনো বিজেপির নেতার ক্ষমতা আছে যে সে ব্যক্তিগতভাবে কিছু ফর্ম কোথাও ফিল আপ করে জমা করলে হয়ে গেল? তাহলে এর থেকে বুঝতে পারছি এটা ফলস। কারণ এটা যদি হয়ে থাকে, আমি তর্কের খাতিরে ধরছি যে ওরা অন্নপূর্ণা ভাণ্ডার করবে, তাহলে এটা তো সরকারি প্রসেসে হবে। আপনি যে কোনো সরকারি অনুদান, সরকারি প্রকল্প ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির দ্বারা বা কোনো দলের দ্বারা হয়, যেটাই হবে বিডিও সাহেবের মাধ্যমে। আমাদের কি হয়, দুয়ারে সরকার হয়, সেখানে বিডিও অফিসের স্টাফরা থাকে, সেইখানে ফর্ম ফিল আপ হয়, যাচাই হয়, কাগজপত্র ঠিক করা হয়। এটা সম্পূর্ণ ফলস। বিজেপি যিনি প্রার্থী লাভপুরে, দেবাশিস ওঝা, উনি বারবার একটা জিনিস দাবি করছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তার সঙ্গে হাত মেলাচ্ছে এবং তারা একে একে বিজেপিতে জয়েনিং করছে, তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে কথার সাথে বাস্তবে মিল থাকতে হবে, ঠিক আছে? এইবার ধরুন ভোটের সময় কিছু লোক থাকে, কি হিন্দু কি মুসলিম, ভোট এলেই তাদের নড়াচড়া শুরু হয়ে যায়।
সংখ্যা খুব কম, কোনো বুথে 5টা, কোনো 7টা। কেন জানেন? কিছু পাবার জন্য। এবার ধরুন বিজেপির কাছে প্রচুর টাকা। এবার এই লোকেরা, আমি যখন খবর নিচ্ছি, আচ্ছা অমুক গ্রামে কি কিছু ব্যাপার? বলে হ্যাঁ দাদা, ওরা যখন সিপিএম ছিল, যখন বামফ্রন্টের সরকার ছিল, তখন সিপিএম করছিল। যেই ভোট এলো তখনকার সময় হঠাৎ করে দেখলাম ভোটের কদিন কংগ্রেস হয়ে গেল, আবার কংগ্রেস থাকতে সিপিএম হয়ে গেল। এখন সেই জন্য হঠাৎ করে ধরুন, যেমন ধরুন আপনাকে বলুন, 300 টাকা পার ডে দিয়ে বিজেপি পতাকা লাগাচ্ছে, বুঝে নিন। 17টা বিধানসভাতে বুথওয়ারি বিজেপির কর্মী আছে। আপনি হিসাব করে দেখুন তো, বুথে যদি পতাকা লাগাতে হয়, কে লাগাবে ভাই? অঞ্চলবাড়ি কর্মী আছে, তাদের থাকে 255টা প্রায় বুথ। প্রত্যেক জায়গায় যদি পতাকা লাগাতে হয়, সেখানে তো কর্মী দিয়ে লাগাতে হবে, যে কর্মীটা পর্যন্ত নাই। দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কিভাবে কি হচ্ছে ভাই? তো দাদা আমাদের কর্মীরা লাগাচ্ছে, আর ওরা 300 টাকা পার ডে দিচ্ছে, সকাল থেকে বিকেল পর্যন্ত দিয়ে দিচ্ছে। 50টাকে 100টা পতাকা লাগিয়ে দেবে, 300 টাকা পাবে। তাহলে এইভাবে কিছু লোক পয়সার জন্য যাচ্ছে। সে সংখ্যায় কত? 2টো 5টা। আর কি করছে বলুন তো? বিজেপিরই কর্মীকে দাঁড় করে দিচ্ছে। আর ওই ধরনের লোক যারা এদিক ওদিক করে ভোট এলে, তাদেরকে সামনে দাঁড় করে দিচ্ছে, দিচ্ছে প্রচুর সংখ্যালঘু চলে এলো। আচ্ছা একটা কথা বলুন তো, বর্তমানে লাভপুরের বিজেপি আর রাজ্যের বিজেপি কি কেন্দ্রের বিজেপি কিছু আলাদা? রাজ্য বিজেপি নেতারা বলছেন, সব সময়তে বলেন, আমাদের পশ্চিমবাংলায় 70-30-এর লড়াই। আপনারা প্রেস মিডিয়াতে দেখান, আমরাও দেখি, সবাই দেখে, পরিষ্কার বলে দেয় আমাদের 70% হিন্দু ভোট হলেই হবে, 30% মুসলিম, রোহিঙ্গা, বাংলাদেশি, সন্ত্রাসবাদী, দেশ বিরোধী, এ ভোট আমাদের নেবো না, এই ভোট আমাদের লাগবে না, আমাদের 70% ভোট একজোট করো, তারপরে ওই 30%-কে দেখবে। তো তারপরেও সংখ্যালঘু মানুষ বিজেপির সঙ্গে যাচ্ছে, তারা তৃণমূলের দিকে মুখ ফেরাচ্ছে। যদি 2-4 জন গিয়েও থাকে, ভাই কেন যাচ্ছ? মুসলিম ভোট নেবো না বলছে, বলে দিচ্ছে আমাদের মুসলিম ভোটের দরকার নেই। বেশ, আপনি বলুন প্রমাণ কি? 294টা আমাদের এমএলএ সিট পশ্চিমবাংলায়, একটা সংখ্যালঘু মুখ আছে? 294 প্রায় 300, একটা সংখ্যালঘু মুখ আছে ভাই। অথচ বহু সিটে সংখ্যালঘু ভোটাররাই আধিপত্য অধিক। মুর্শিদাবাদে 22টা সিটের মধ্যে প্রায় 18টা সিট, যেটুকু আমার জানা আছে, সেখানে গড়ে শতকরা 70 ভাগ, 72 বা 65 ভাগ করে আমাদের সংখ্যালঘু ভাইদের। সেখানেও কিন্তু সংখ্যালঘুদের কোনো সিট দেয় নাই। আমার জেলা বীরভূমে মুরারই 72% সংখ্যালঘু, নলহাটি প্রায় 65% সংখ্যালঘু, হাসন প্রায় 52 থেকে 50% সংখ্যালঘু। তা কই সেখানে তো ভাই বিজেপির কোনো প্রার্থী? 294টা কেন্দ্রে বিজেপি সংখ্যালঘুকে এত ভালোবাসে যে একটাও সিটে বিজেপির সংখ্যালঘু প্রার্থী নাই। এর থেকে কি প্রমাণ হয়? ঘৃণা করে, সংখ্যালঘু সম্প্রদায়কে ঘৃণা করে। আর এখানকার বিজেপি কি বলছে? আমরা সবাইকে নিয়ে চলতে চাই। ওর নেতারা বলছে সবাইকে নিয়ে চলতে চাই না। পশ্চিমবঙ্গে যারা নেতৃত্ব, তারা ডাইরেক্ট বলছে 70-30-এর লড়াই হবে, সংখ্যালঘু মোর্চা তুলে দিন। বুঝে বিজেপি সংখ্যালঘু মোর্চা থাকার দরকার নাই। মনে পড়ছে কলকাতা অডিটোরিয়ামে একটা বড় সভা হয়েছিল, সেখানে বলেছিল, মনে পড়ছে? এই কথা শোনার পর সংখ্যালঘু ভোট নেবো না বলছে, 30% ভোট দরকার নাই বলছে, তারপরে সংখ্যালঘুরা যাবে আর ভোট দেবে। কিছু টাকা পয়সার ব্যাপার থাকতে পারে, বা কিছু লোক হয়তো যাচ্ছে। 2021 সালে আপনি বিধায়ক হয়েছেন, তারপরে বলা যায় লাভপুর বেশিরভাগটাই মানে সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে একটা নজির গড়েছে। এবং তারপর এই যে 2026 সাল, তারপরে সেই যদি মানে সেই জায়গায় এখন সেই সাম্প্রদায়িকতার না, সম্প্রীতি একদম চিন্তায় আছে, খুব চিন্তায় আছি। এই কারণে চিন্তায় আছি যে অশান্তি, টেনশনের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, একদম তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? সংখ্যালঘুকে ঝগড়া লাগিয়ে দাও, এটা বুঝে যান। সংখ্যালঘু গ্রামগুলো খুব শান্ত, গোটা লাভপুর শান্ত। এখানে
সারা বাংলায় যেমন মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি ফিরিয়ে এনেছেন, তেমনি আমরাও লাভপুরে সেই একই বার্তা নিয়ে শান্তি ফিরিয়ে এনেছি। আগের লাভপুর মনে পড়ে? বোম, গুলি, 11টা খুন, যখন তখন রাস্তাতে পুলিশের ছোটাছুটি, ঘরে ঘরে ওয়ারেন্ট, ঘরে ঘরে রেড। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখুন তো শান্তির লাভপুরটা কীভাবে হয়েছে। আগে ফুল্লরা মন্দিরে মায়ের যে মেলা হতো, সেই মেলা এলেই লোকের আতঙ্ক হয়ে যেত, কি জানি মেলায় মারামারি হবে না তো। এখন সেই মেলা 7 দিন থেকে 15 দিন, 21 এখন প্রায় 1 মাস ধরে হচ্ছে। কত শান্তিতে হচ্ছে বলুন তো। তাহলে বাংলায় দুর্গাপুজো এবং ঈদ একসাথে হয়, এটাই আমাদের রাজনীতি, এটাই আমাদের আদর্শ। কি ধর্ম নিজের নিজের, উৎসব সবার। আমরা 100কে নিয়ে চলতে চাই, আমরা 70-30 করতে চাই না। সবাই আমাদের আমাদের মুখ্যমন্ত্রী যা বলেন আমরা তাই বলি। আমাদের রাজনীতিটা এখানেই, আমাদের মূল পথ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখা। তাই আতঙ্কে আছি। কেন ইচ্ছা করে করে সংখ্যালঘু গ্রামগুলোতে বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে। যেভাবে শান্ত রেখেছি, এই শান্তিটা রাখতে হবে। তার জন্যে আমি বারে বারে মানুষকে বলেছি, এরা মুখোশধারী, ফোনাফুনি করে উত্তেজিত করে দিচ্ছে, ফোনাফুনি করে বলছে নেমে পড়, কোনো চিন্তা নাই, মারামারি হলে মারামারি হবে, এই জায়গায় চলে যাচ্ছে। ফলে নিশ্চয়ই মানুষ এটা বুঝবে এবং শান্তি যেটা আছে সেটা থাকবে। দাদা, আপনার বিরুদ্ধে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা, তার সমর্থনে আজকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি আজকে প্রচারে এসেছিলেন। কি বলবেন যে আপনার বোর্ডের প্রচার? আমি আপনাকে একটা বলি শুনুন, এই সিটটা বিজেপির খরচের খাতায় চলে গেছে। কেন চলে গেছে? এত বড় প্রচার চলছে সারা রাজ্য জুড়ে, বীরভূম জেলা জুড়ে, কেউ এলো না। লাভপুরে আমরা আমাদের দলের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের সেনাপতি, তার সভা আমরা প্রথমেই করেছি, আপনারা জানেন সেটা। সেই সভায় 50 থেকে 60 হাজার মানুষ এসছিলেন শুধু লাভপুর বিধানসভা থেকে। ওই সভা দেখার পর বিজেপি বুঝে গেছে যে 50 থেকে 60 হাজার মানুষ যদি একটা সভাতে আসে, তার পরিবার, তার বন্ধু বান্ধব, তার আত্মীয়স্বজন নিয়ে ভোটটা কোন জায়গায় যাবে। ফলে এটা খরচের খাতায় চলে গেছে, এবং খরচের খাতায় চলে যাওয়ার জন্যে এখানে কোনো বড় র্যালি, মিটিং, মিছিল, সভা কিচ্ছু নেই। আজকে শেষ দিনে নিয়ে এসছেন লোক কত? 400 থেকে 500। ভিডিও আপনাদের কাছে আছে, ভিডিও আমাদের কাছে এসেছে। 400 থেকে 500 লোক নিয়ে ওদের আমরা আজকে সকালে শুধু একটা অঞ্চল আমোদপুর, একটা অঞ্চলে 10 থেকে 12 হাজার লোকের মহামিছিল করেছি। আর ভিডিও আছে, দেখুন, ভিডিও আছে তো। ফলে এই সিটটা একবারেই ওদের খরচের খাতায়, ওই সবই হারা সিট ওদের। বিধানসভা 2021 সালের পরিপ্রেক্ষিতে যদি আপনি হিসাব কষেন, তাহলে তো সবটাই হারা সিট, একমাত্র দুর্গাপুর ছাড়া। তাহলে একবারে ওদের কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, ওনাদের প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে সবাই বোলপুর, সিউড়ি, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, নানুর, সব জায়গায় হয়ে গেল। এখানে কোনো সভা নেই। শেষ দিন একটা রোড শো, 500 লোক। তাহলে এটা খরচের খাতায় চলে গেল। তিনি আপনার জন্য বলছেন যে আপনি সিবিআই রাডারে আছেন, এবং এমনকি আপনাকে প্রায় 70 থেকে 75 হাজার ভোটে হারিয়ে দেবাশিস ওঝা তিনি প্রার্থী হবেন, বিধায়ক হবেন। 70-75 হাজারে কত শূন্য বসে জানেন? যেটা বলেছে ঠিকই বলেছে, ওদের প্রার্থী যে ভোটে হারবে, ভুলবশত ওটা উল্টো হয় বলে ফেলেছে আর কি। যদি বিজেপি করেন তো উল্টো হয় বলে ফেলেছে। আমাদের ওই যে 60 হাজার ভোটে আমাদেরকে জিততে হবে যে টার্গেট করে দিয়ে গেছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই ওই বক্তব্যটা ওনাকে ওরা বলেছে, ওনার তো জানা কথা নয়, ওরা নিশ্চয়ই বলেছে, ওইটা হয়তো মাথায় ছিল, যে সেইটা বলতে গিয়ে ঘুরিয়ে অন্য কথা বলে ফেলেছে। দেখুন, তারা
তাদের দলের হয়ে বলতে এসছেন, বলতে পারেন, বলার কোনো ব্যাপার নেই, বলতে তো কোনো অসুবিধা নেই, বলতে কি আছে? 4 তারিখে পর যখন হেরে যাবে তখন আসবে যে আমি বলে গেছিলাম, হলো না, তো বলবে বলে গেছেন, এসছেন, তাদের কর্মীদের উৎসাহিত করার জন্য বলে গেছেন, বলেছেন। ভোট ঘোষণা হওয়ার আগে আপনি বিভিন্ন রকমের সভা করতেন, সেখানে আপনাকে সবসময় বলতে শোনা যেত যে ভোট ঘোষণা হলেই লাল হলুদ নীল হেলিকপ্টার আকাশে উঠবে, ভোট কোথায় কোথায় আসবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে বিজেপির যে সমস্ত নেতারা আসছে, বিজেপির প্রার্থীদের সমর্থনে, দেখা যাচ্ছে সবাই হেলিকপ্টারে গেছে। হ্যাঁ, এই হেলিকপ্টার ছাড়া বাবারে, বিজেপি বিরাট পার্টি, বিরাট ব্যাপার, তারা তো হেলিকপ্টারেই আসবে। কিন্তু প্রশ্ন একটাই, এই যে হেলিকপ্টার উঠে চলে গেল, আর আসবে না, এটা সিরিয়াস, আর আসবে না, আমাদের আসবে। আমার লাভপুর বিধানসভায় আপনারা লোকাল মানুষ জানেন, 3 বছরে 3 বার অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার, হেলিকপ্টারে না, গাড়িতে লাভপুর ফুলগনা মাঠ হলো। লোকসভার সময়তে দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, লাভপুর ফুলগনা মাঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার প্রচারে এবছর 2026-এ লাভপুর ফুলগনা মাঠ। ওরা লাভপুর ফুলগনা মাঠ ভরাতে পারবে না, ওদের 7টা জেলার লোক আনলেও ভর্তি হবে না, যে রোড শো করে ছেড়ে দিচ্ছে, আর বড় নেতারা কেউ আসছে না। ভাই সবই তো হারা সিট, নানুরও হারা সিট, ময়ূরেশ্বরও হারা সিট, সিউড়িও হারা সিট, বলবো সবই তো ওদের হারা সিট। হারা সিট হলে তো জোর দেবে, কি দেবে তো? লাভপুরে কই কোনো মিটিং? হ্যাঁ, একটা লড়াই আছে ভাই, সোশ্যাল মিডিয়া। বাবারে, বলছে সোশ্যাল মিডিয়ার ঝড় চলছে। তারপরে গ্রামে গঞ্জের মানুষের সোশ্যাল মিডিয়ার ঝড়ে হয়? আপনারা তো আমাদের সব মিটিংগুলো কভার করছেন। গতকাল মহামিছিল দেখেছেন, তার আগের দিন আদিবাসী মিছিল দেখেছেন, মহিলা মিছিল দেখেছেন, আজকে আমোদপুরে মহামিছিল দেখলেন। সব থেকে বড় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় সাংসদ এবং আমাদের সেনাপতি, তার সভা দেখেছেন। কেমন লোক দেখলেন? সব এইখানকার লোক জানেন। ওরা যখন প্রচার করতে যাচ্ছিল, আর তো আজকে থেকে আর যাওয়ার সুযোগ নেই। এলাকার লোক বলছে, লোকাল লোক করে লাভপুরে লোক নিয়ে গিয়ে কেন প্রচার করছেন? লোকাল লোক 7, 8, 10 আর ঢোল। ভাই ঢোল বাজিয়ে দিয়ে 1 মাস ঘুরে যদি এমএলএ হওয়া যেত, তাহলে সারা বছর ধরে হাসপাতাল, রুগী, ডাক্তার, অপারেশন করতে হবে, রক্ত লাগবে, পিজিতে ভর্তি করতে হবে, মেয়ের বিয়ে, কেউ মারা গেছে, কেউ ব্যাঙ্গালোরে যাবে, কেউ হাত পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, থানা, পুলিশ, কোর্ট কাছারি, ধর্মীয় অনুষ্ঠান, খেলা, এই ক্রিকেট খেলা, এই ফুটবল খেলা, এই কোথায় ব্যাডমিন্টন কম্পিটিশন হচ্ছে, কোথায় আপনার মিলন উৎসব হচ্ছে, মিলন মেলা হচ্ছে ইসলাম ধর্মের মানুষদেরকে, কোথায় হরিনাম হচ্ছে, হরিবাসর হচ্ছে, সবেতে তো আমরা থাকি। একটা কথা বলুন তো, এই গ্রাম বাংলার মানুষ বলছে বিজেপি তো 1 মাসের পার্টি, অস্বীকার করতে পারবে? 2021 সালে তো আমার বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিল। নিশ্চয়ই গণতন্ত্রের সকলের অধিকার আছে, সকল পার্টি দাঁড়াবে, প্রচার করবে, কোনো বক্তব্য নেই। 100 বার আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তারপর কোথায় গেল? যিনি গতবার আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, বিজেপি বা সিপিএম বা কংগ্রেস বা যেই আছে, তারপরে 5 বছর মানুষের জন্য টাকা পয়সা খরচ করার দরকার নেই, যেটা আমরা গ্রাম ভাষায় বলি তত্ত্ব করা। ধরুন কেউ অসুস্থ আছে, তাই যে বিজেপি কর্মীরা আছে, আপনি অসুস্থ আছেন, কি হয়েছে বলুন, যদি আমাদের কোনো সহযোগিতা লাগে বলবেন, আমরা আপনার সঙ্গে গিয়ে আপনাকে হসপিটালে ভর্তি করবো। ওই যে রক্ত লাগে আমরা ব্লাড দেবো। আচ্ছা আপনার মেয়ের বিয়ে, বেশ ঠিক আছে, আমরাও পাশে আছি, আমি গরিব মানুষ। একটা কোনো কাজ করেছে? কিচ্ছু করেছে? আমাদের পাশে কি থাকার কোনো মানসিকতা আছে? ওই জন্যে মানুষ বলছে 1 মাসের কাজ। ভোট আসে, চলে আসে, ভোট চলে যায়, আর দেখা পাওয়া যায় না। গায়ে মানুষ বলছে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, ভোটের পড়া দেখতে পায় না। আর আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। লাভ করে মানুষ তার জবাব দেবে। আর উন্নয়ন 5 বছর, আমি সিপিএম এর মধ্যে 34 বছরও পাইনি, 10 বছর 12 বছর পাইনি, মাত্র 5 বছর সুযোগ পেয়েছি। এই 5 বছরে প্রথম কথা মানুষের সঙ্গে থেকেছি। 2, লাভপুর সোমনাথ কলেজে MA ক্লাস চালু করেছি। কঠিন কাজ ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু সহযোগিতা করেছেন বলে আজকে আমাদের ছেলেমেয়েরা
লাভপুরের, কামতপুরের, নানুরের, কীর্ণাহারের বাড়ির ভাত খেয়ে তারা লাভপুর কলেজে এমএ পড়ছে, তাদেরকে বর্ধমান বা কলকাতা যেতে হয় না, হোস্টেলে থাকতে হয়। 2, ফায়ার ব্রিগেড। এই গ্রামীণ এলাকায় ফায়ার ব্রিগেড কত কঠিন কাজ বলুন তো। আমি আপনাকে কটা ব্লকের নাম বলছি: কাটোয়া 1, কাটোয়া 2, কেতুগ্রাম 1, কেতুগ্রাম 2, নানুর, লাভপুর, ময়ূরেশ্বর, বড়োয়া। কোথাও আপনি এই গ্রামীণ এলাকায় দেখাতে পারবেন ফায়ার ব্রিগেড? সব জায়গায় হোক, আপত্তি নেই, কিন্তু করাটা খুব কঠিন কাজ মিউনিসিপ্যালিটি এলাকা ছাড়া। ফায়ার ব্রিগেড চট করে দেখা যায় না। হ্যাঁ, বলবেন কাটোয়ায় আছে, কাটোয়া কি পৌরসভা? বলবেন বোলপুরে আছে, পৌরসভা কি? বোলপুর কি পৌরসভা? বলবেন কাঁদিতে আছে, কাঁদি কি পৌরসভা? বলবেন সাঁইথিয়া আছে, সাঁইথিয়া কি পৌরসভা? বলবেন সিউড়িতে আছে, পৌরসভা। রামপুরহাট পৌরসভা। গ্রামে কোথায় ফায়ার? বীরভূম জেলার 19টা ব্লক, আমি অন্য জেলা ছেড়ে দিলাম, 19টা ব্লক। আপনি 19টা ব্লকে যে কোনো একটা গ্রামীণ ব্লকে দেখান তো। এই আমি যে বললাম পৌরসভা বাদ দিয়ে, আছে? নেই। কত কঠিন কাজ আজকে বাকুলে চচ্চর করে করছে। দুটো বড় বড় ব্রিজ 65 কোটি টাকা করে খরচ হয়েছে, একটা বোধ হয় 65, একটা বোধ হয় 35। বুনুচিয়া সেতু, লাখ আছে। মা ফুল্লরা মন্দিরের প্রথম পর্যায়ের বিউটিফিকেশন বা সৌন্দর্যায়নের কাজ কমপ্লিট, দ্বিতীয় ফেজ শুরু হবে। এছাড়া ইসলাম ধর্মের মানুষদের জন্য যত কবরস্থান ছিল তার সমস্ত ঘেরার প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, গেট করে দেওয়া হয়েছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মাধ্যমে। আমাদের আরেকটা অদ্ভুত জিনিস দেখলাম, বিজেপির তরফ থেকে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমার যে প্রজেক্টগুলো সেইগুলোকেই দিয়েছে। এই মা ফুল্লরা মন্দিরের উন্নয়ন ফার্স্ট ফেজ হয়ে গেছে, সেকেন্ড ফেজ দ্রুত শুরু হবে, ভোট বলে করতে পারলাম না। আমাদের হাঁসুলিবাগের পর্যটন কেন্দ্র, তো আমাদের প্রজেক্ট। আর দ্বিতীয় হচ্ছে ওরা করবে কি করে? সরকার তো আমাদের আসছে, বিধায়ক তো আমি হব আবার, তো ওরা কি করে করবে? এইগুলো মিথ্যা প্রতিশ্রুতি নয়? আর আমরা তো করেছি বলে বলছি। আমার বিধানসভার অন্তর্গত আমোদপুরে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা চিনি কল, সুগার মিল বন্ধ পড়েছিল। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলাম, সেখানে 14 কোটি টাকা দিয়ে প্রথম পর্যায়ের শিল্প তালুক বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই জায়গাতে আমি একটা কথা বলি, মানে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঘোষণা বিজেপির প্রতিশ্রুতি মানে যে পর্ব সেখানে দেখা গেছে। বলুন, সেই জায়গায় যে জায়গায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে সেই জায়গায় নতুন করে কি হবে? না, কে করবে? আমাদের রাজ্য সরকার তো আছে, থাকছে সর্বত্র। আপনাদের যত চ্যানেল আছে সব চ্যানেলে যা আপনি দেখবেন, সমীক্ষা বলুন, মানুষের কথা বলুন, সব জায়গাতে 200-র ওপর আসন নিয়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আসছেন, আর লাভপুর সিট 50,000 ওপর জিতছি। আমি তো বলে দিলাম, এটা বিজেপির কাছে খরচের খাতা। গোটা প্রচারে কেউ নাই, একটা জেলার নেতা এলো না গো, একটা রাজ্যের নেতা এলো না। এই লাস্ট আজকে দিনে নিয়ে এলো 500 থেকে 600 লোক। আপনারা দেখাবেন তো? অন্য রাজ্য থেকে নিয়ে এলো, কি বলবো? বীরভূমকে দেখা যাচ্ছে মানে বিজেপি নেতারা বলছে পাখির চোখ, কারণ হচ্ছে 11টা সিট, সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি নেতায়, কেন্দ্রীয় প্রায় প্রত্যেকটি নেতায়, দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি গতকাল নাম এসেছিলেন, আছে বিপ্লব দেব। তো সেই জায়গাতে মানে 11টার মধ্যে তারা দাবি করছে যে আমরা 5 থেকে 6টা আসন পাবো। বলবেন? আমি তো আবার বলছি, দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল তার কর্মীদেরকে কি বলছে বা সমর্থকদের কি বলছে তাদের ব্যাপার। তারা তো বলছে, যখন বলছে সেখানে তাদের বিজেপি কর্মী সমর্থকরা আছে, তাদের মিটিংয়ে অন্য দলের কর্মী সমর্থক যাবে না? ওই সাধারণ মানুষ যাবে কি বলছে শুনতে। তো সেইটার জবাব তো তারা দেবে 4 তারিখের পর। আমরা বলে দিচ্ছি, আমাদের 11টার মধ্যে 10টা সিট জেতা আছে, জিতে আছি আমরা, মানে 21 সালের নিরিখে। 24 সালের লোকসভা নিরিখে আমরা 11তে 11 হয়ে আছি লোকসভা ভোটের নিরিখে। এবং কেন বলছি 50,000 উপর জিতবো, তার কারণ 48,500-তে এখানে লোকসভাতে জিতে আছি লাভপুর বিধানসভা। তথ্য তো, অঙ্ক, এটা ভুল নাই। তাই সেখানে 50 আর বলেছেন 60,000 করতে হবে, আমরা সেই টার্গেটে প্রায় কাছাকাছি আছি। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে লাভপুরের মানুষের একটা জানার বিষয় যে লাভপুরে এত কিছু হয়েছে, উন্নয়নের কোনো মানে খামতি নেই,
সেই লাভপুরের বেকার ছেলেদের একটা সমস্যার সমাধানে তারা আগে তুলে ধরছেন যে আপনি বিধায়ক হিসেবে ফের নির্বাচিত হওয়ার পর এই বেকার সমস্যা সমাধানের জন্য কি উদ্যোগ নেবেন? দেখুন, আমাদের যেটা টার্গেট, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা, কর্মসংস্থান। এই শিক্ষার দিকে MA ক্লাস চালু করে দিয়েছি। প্রচুর স্কুলের মাধ্যমিক থেকে হায়ার সেকেন্ডারির অনুমোদন হয়েছে। 8 থেকে মাধ্যমিক আপনারা জানেন মাদ্রাসাগুলোর উন্নতি হয়ে গেছে, বিভিন্ন ক্লাসরুম তৈরি হয়ে গেছে। আপনি যেখানে যাবেন, কলেজে সায়েন্স বিল্ডিং তৈরি হয়ে গেছে, কনফারেন্স হল হয়েছে। তাই শিক্ষার দিকটা খানিকটা এগিয়েছে, সবটাকে করতে পেরেছি বাট কিন্তু অনেকটা এগিয়েছে। আপনি যাবেন আমার MLA টাকাতে বিভিন্ন প্রাইমারি স্কুলে বাচ্চাদের জন্যে তাদের মিড ডে মিল রান্নার জায়গা, শিক্ষক শিক্ষিকাদের জন্য তাই টয়লেটের ব্যবস্থা, পাঁচিল, এটি সব হচ্ছে। তাহলে একটা গেল শিক্ষা। স্বাস্থ্য, স্বাস্থ্যের জন্য আমরা লাভপুর গ্রামীণ হাসপাতালকে 100 বেডের স্টেট জেনারেল হসপিটাল করার প্রস্তাব দিয়েছি। সেই প্রস্তাব অনুমোদিত, তার প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হয়েছে, নতুন বিল্ডিংয়ের কাজ চলছে, আপনারা দেখবেন। এখানে ব্লাড ব্যাংক হচ্ছে, এখানে ECG, EEG, সিটি স্ক্যান, MRI সব কিছু হবে এবং 8 থেকে 10টা বিভাগের ডাক্তার এখানে বসবে। সেই জায়গাতে আমরা আছি। তাহলে স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলার ক্ষেত্রে আমাদের আমোদপুরে, অত বড় মাঠ পেলাম না আমোদপুর ছাড়া, আমোদপুরে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন মাঠে গ্যালারি হচ্ছে। কিছুদিন আগে তার শুভ শিলান্যাস হয়ে গেছে। 50 লক্ষ টাকা রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর দিয়েছে। কৃষির জন্যে আমাদের প্রত্যেক বছর বন্যার জন্যে বাঁধ ভেঙে যেত কুয়ে নদীর, শিবা, জামনা, বিপ্রতিকুড়ি অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জলের তলায় ডুবে থাকতো, ধান নষ্ট হতো, গ্রাম ভেসে যেত। সেই জায়গাতে 12 কোটি টাকা দিয়ে সেখানে কংক্রিট বাঁধের প্রস্তাব গ্রহণ করেছে আমাদের সেচ দপ্তর রাজ্য সরকারের। হলো এইবারে আপনি আসুন কর্মসংস্থান, তার জন্য তো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ওইখানে তো শিল্প তালু মানে শিল্প হলে তো বেকার ছেলেদের কাজ পাবে, আর নিশ্চয়ই সেখানে প্রাথমিক পর্যায়ে আমাদের লোকাল ছেলেরা পাবে। আর তার সঙ্গে সঙ্গে বীরভূমের ক্ষেত্রে একটা বড় সম্ভাবনা, মাননীয় মুখ্যমন্ত্রী দেউচা পাঁচামি, প্রায় 2 লক্ষ মানুষের কর্মসংস্থান, তার কাজ জোরদার চলছে, আপনারা জানেন। সেটা বহু বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। সামগ্রিকভাবে শিক্ষা, লাভপুর কলেজে MA ক্লাস, প্রাইমারি ক্লাস 8 থেকে 10, 10 থেকে 12, মাদ্রাসা থেকে হাই মাদ্রাসা, নতুন নতুন ক্লাসরুম, পাঁচিল ঘেরা, রান্না, মিড ডে মিলে রান্নার ব্যবস্থা করা। একটা হলো স্বাস্থ্যের ক্ষেত্রে 100 বেডের হাসপাতাল আমরা নজর দিয়েছি। খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্লাবকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকার করে অনুদান দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মাঠে বিরাট স্টেডিয়াম হচ্ছে। আর কর্মসংস্থানের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এটা একটা বিরাট পাওনা যে মুখ্যমন্ত্রী করে দিয়েছে। আর কৃষির ক্ষেত্রে, যেহেতু আমরা কৃষি মানুষ, আমরা বাঁধের নির্মাণ করছি এবং সেখানে কৃষকদের একটা বড় সমস্যার সমাধান হবে। আর পোকা লেগেছিল ধানে, এটা একটা বড় সমস্যা ছিল এবছর। বিস্তীর্ণ এলাকা, জামনা, শিবা, চৌহাট্টা 2, লাভপুর 1, ইন্দাস, এখানে কিন্তু কৃষকরা টাকা পেয়েছেন। তাই আমি আপনাদের মাধ্যমে মানুষের কাছে হাত জোর করে বলব, অনেক কষ্ট করে লাভপুরে শান্তি ফিরিয়ে এনেছি। যে অশান্তির লাভপুর ছিল, বোম, গুলি, মারামারি, পুলিশ কেস, সাধারণ মানুষদেরকে উকিলবাবুদের পয়সা মেটানো, নিম্ন কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এইসব করতে করতে জজ কোর্ট, প্রচুর হয়রানি হতো এবং মানুষকে গ্রাম ছাড়া হয়ে থাকতে হতো। পুলিশের রেড, মারামারি হলে পুলিশ ধরবে, এইসব জিনিস থেকে কিন্তু এখন লাভপুর অনেকটা মুক্ত হয়েছে। মানুষ শান্তিতে ঘরে থাকছে। 2, উন্নয়ন। আর 5 বছর ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সাইকেল, লক্ষ্মীর ভাণ্ডার, 100টা প্রকল্প দিচ্ছেন, সেইটাকে মনে রাখুন। আর আমি মাত্র 5 বছর সুযোগ পেয়েছি, সিপিএমের মধ্যে 34 বছরও পাইনি, 10-12 বছর পাইনি। 5 বছরে সবসময় পাশে থেকেছি। বিভ্রান্ত হবেন না, শান্তির লাভপুর বজায় রাখুন। যদি মনে করেন যে হ্যাঁ এই বিধায়ক কাজ করেছে 5 বছরে, নিশ্চয়ই তারা আমাকে সমর্থন করবেন এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 60,000 টার্গেট দিয়েছেন, সেই টার্গেট আমরা ছাপিয়ে দেব। ঠিক আছে।